সে রথী, আমি পদাতিক। তার ছিল ঐশ্বর্যের প্রাচুর্য, আমার দারিদ্র্য। অসম এই যুদ্ধে আমার শক্তি, তোমার ভালোবাসা। আমরা আজন্ম কাল পরস্পর যুদ্ধে লিপ্ত। সে পরাশক্তি, আমি অকুতভয়। তার আধিপত্য চারদিকে, আমি নিরাশ্রয়। সে মুক্তির আনন্দে ডানা মেলে, আমি অবরুদ্ধ খাঁচায় ভাঙা পাখনা আছড়ে মরি। তারপরও যুদ্ধ করতে করতে আমিও বিজয়ের স্বপ্ন দেখি। আমি তো সেই ক্যাপ্টেন স্কট, দক্ষিণ মেরুতে পৌঁছে যিনি দেখেন প্রতিদ্বন্দ্বী আমুন্ডসেন তার আগেই সেখানে নরওয়ের পতাকা উড়িয়ে দিয়েছেন। তার জন্য রেখে গেছেন একটা স্লেজ গাড়ি, কিছু খাবার, আর এগুলো ব্যবহারের জন্য অনুরোধ জানিয়ে একটা চিঠি। হতোদ্যম স্কট বিমর্ষ সঙ্গীদের নিয়ে ফিরে যাচ্ছিলেন। বিপন্ন সময় তাদের ছাড়েনি। কুমেরুর আকস্মিক তুষার ঝড়ের তীব্রতায় তারা মৃত্যুকেই আলিঙ্গন করলেন। আমিও যুদ্ধ করে করে সব প্রতিকূলতা ঠেলে যখন তোমার কাছে পৌঁছই, তখন কেতন উড়িয়ে সে পেয়ে গেছে তোমাকে পাওয়ার নিরঙ্কুশ অধিকার। এখন তার সার্বভৌমত্বের কবজায় তোমার সব। আমি নিষিদ্ধ গ্রহের কেউ। আমাদের মাঝখানে উঠেছে ট্রাম্পের মেক্সিকো ওয়াল। ঈশ্বরকে বলি, প্রেমের সব নিষিদ্ধতা তুলে নাও। প্রেম হোক প্রশ্নহীন, সর্বত্রগামী। যক্ষের মতো আমিও মেঘে মেঘে বার্তা পাঠাই। বাতাসে কান পেতে রেখো, তোমাকে ছাড়া আমার নিঃসঙ্গ সময়ের অস্থিরতা মরু ঝড়ের চেয়ে তীব্রতর। আকাশের উত্তর পূর্ব কোণের বায়ু প্রবাহে মিশেছে জলীয় বাষ্প। হিমালয় বাধা পেয়ে বর্ষা নেমেছে। আমি বৃষ্টির শব্দে চিঠি লিখি। তোমার জন্য কিনেছি সুমেরুর ক্লাফে কুবেন দ্বীপ। যদি তোমাকে পাই, উত্তর মেরুতে হবে আমাদের বসবাস, যেখানে শুধু তুষারস্তর। কোটি কোটি বৎসরের জমানো এই বরফে নেই কোনো প্রাণীর অস্তিত্ব। আমি নিশ্চিত তোমার আমার মিলনের উষ্ণতায় গলে যাবে তাবৎ তুহিন। তার জলে সৃষ্টি হবে লাবণ্যময় অসংখ্য ফোয়ারার। জলস্রোতে নেমে আসা পলিতে জন্মাবে সবুজ বৃক্ষ। ফুল ফসলে পূর্ণ হবে উত্তর মেরু। সেখানে গ্রীষ্ম আর শীত ছাড়া কোনো ঋতু নেই। সুদীর্ঘ গ্রীষ্মে রয়েছে 127টি সূর্যজ্বলা ঝকঝকে দিন। সোনা রোদে বিভাসিত হবে তোমার সৌন্দর্যের অনাবৃত শরীর। থাকবে একসঙ্গে 178টি অন্ধকারের শীত রাত, যা শুধু আমাদের সীমাহীন বাসরের শয্যা পেতে রাখবে। সে হবে একখণ্ড হিরণ্ময় স্বর্গ, আমাদের জন্য ঈশ্বরের উপহার। তোমাকে পাওয়ার জন্য যুদ্ধ আমার আমৃত্যুকাল। রথীর সঙ্গে পদাতিকের অসময় লড়াই, তাতে আমার শক্তি, আমাদের প্রেম। তুমি আমার কাছে আর কি চাও জাগলুল? মন তো নিয়েছিলে কবে? তারপর একদিন ঝড় জলের রাতে নিলে সবটুকু। আমার খিদের কষ্ট ছিল, আমার ছিল ছিন্ন বাস। গাঁয়ের এক কোণায় আমরা কয়েক ঘর সংখ্যালঘু। মেম্বারের লোকেরা একদিন সব দখল করে নিল। বুঝলাম, সংখ্যালঘুদের অধিকার গরিষ্ঠদের দয়া মাত্র। তাদের সম্পদ সম্ভ্রম অনিরাপদ। তুমি এলে ভগবান হয়ে, আমরা পুনর্বাসিত হই। আমাদের আকাশে ঈদের চাঁদ ওঠে। তুমি অসাম্প্রদায়িক, তোমার আকাশ ছোঁয়া মানবিকতা।
সংখ্যালঘুরা তোমাদের ভোট ব্যাংক। বছর গেলে যথারীতি আবার বিতাড়িত হলাম। শুনেছি সব দেশের সংখ্যালঘুরা মার খাওয়া ছিন্নমূল, দ্বিতীয় শ্রেণীর সন্ত্রস্ত নাগরিক। স্বভূমিতে তারা পরাধীন। গরিষ্ঠরা বলে, এদেশে কেন পড়ে আছো? ধর্ম বাঁচাতে চাইলে ভাগো এদেশ থেকে। তুমি আমার ভালোবাসার মানুষ। ভালোবাসা কি তুমি আমাকে বুঝিয়েছিলে। সারা জীবন সংসার করে কেউ প্রেম পায় না। আমি সংসার না করেও পেয়েছিলাম জাগলুল। 30 বছর পর জানলাম আমি তোমার দ্বিতীয় নারী, অধিকারহীন সংখ্যালঘু মাত্র। তোমার রাজপ্রাসাদে আমার ঠাঁই নেই। আমি পথের মানুষ। তারপরও আমার কাছে আসো যেন এক কাঙাল। মাঝে মধ্যে চোখের জল ফেলো, বলো তুমি আমার সব, অথচ আমি তোমার কেউ না। আসলে আমি এক শূন্য। আমার কাছে আর কি চাও জাগলুল? আমার কাছে আর কি চাও? সবচেয়ে দ্রুত ফুরায় সময়। সেই সময়ের কসম, আমি অপেক্ষার পর অপেক্ষায় থেকেছি। আমার সময় চলে যায়, তোমার সময় হয় না। রাত ভোরে কনকনে ঠান্ডায় অথবা দুপুরের কঠিন রোদে হৃৎপিণ্ড হাতে নিয়ে প্রতীক্ষার শেষ দেখেছি। প্রত্যাশার লকলকে আগুন বুকে পুষে শুধু পুড়ে মরেছি। বিশ্বাসের পাঁজর ভেঙে গেছে। প্রতীক্ষার ঘুণ পোকার ছলনার যন্ত্রণা আমাকে শেষ করে দিল। রাত কাটে, দিন যায়, আবার রাত আসে। চাঁদ ওঠে, চাঁদ ডুবে যায়। সময়ের স্রোত বয়ে চলে। প্রতীক্ষার সময় ফুরোয় না। অথচ তুমি বলো, ডাকলে তুমি ঠিক ঠিক চলে আসো। তবে আমি যে নিরন্তর ডাকি, নিঃশ্বাসের কসম, অপেক্ষার আগুন বুকে জেলে অনন্তকাল গুনছি। কে জানে ভুল সময় তোমাকে চেয়ে আমি শুধু ভুল করে গেলাম কিনা। আমি ফসল ফলাই, তোমার গোলা ভরো। আমি ভূমি চাষী, তুমি মহাজন। আমার রক্ত ঘামের শ্রমে তুমি সম্পদের পাহাড় গড়ো। আমি নিরাহার রক্তশূন্য হই। আমি শ্রমিক, তুমি মালিক। তোমার বোঝা চাপাও আমার কাঁধে, আমি বয়ে বেড়াই নব্জ পিঠে। আমি কুলি, তুমি সাহেব। আমরা আজন্ম তোমার অনুগত। তুমি আদেশ করো, আমি পালন করি। তোমার অন্যায় আদেশ না মানলে আমার গায়ে চাবুক পড়ে। তুমি শাসক, আমি আজ্ঞাবহ। দিনরাত 16 আনা খাঁটি। তুমি 2 আনার মজুরি দাও, আমি মজুর। তুমি বিত্তের প্রভু, আমি মূর্খ। তুমি জ্ঞানময়। জটিল হিসেবের ফাঁকিতে তোমরা আমাদের ঠকাও। নিয়তি বলে আমরা মেনে নিই, অথচ বলো তোমরাই আমাদের রক্ষাকর্তা। যদি ফসল না ফলাই, যদি কারখানায় কাজ না করি, যদি তোমার বোঝা তোমাকেই বইতে দিই, যদি তোমাদের অন্যায় আদেশ না মানি, আর যদি বংশ পরম্পরায় শোষিত মানুষের কবর থেকে হাড়গোড় তুলে এনে তোমাদের ভাণ্ডারে ভরে দিই, আর আমাদের শ্রমে জমানো সম্পদ সব কেড়ে নিয়ে আসি, বলো কোথায় যাবে? ভাটির টানে নদীর পাড় ভাঙা দেখেছ পাহাড়ের অপ্রতিরোধ্য ভূমিধস, কিংবা হঠাৎ প্রলয়ঙ্কর ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ।
দেখেছ জলোচ্ছ্বাস, সাগরের ঢেউয়ের হিংস্র ছোবল কি করে ডুবিয়ে দেয় শান্ত লোকালয়। নির্যাতিত গণমানুষের রোষ তার চেয়েও ভয়ঙ্কর। এই সব সর্বনাশের সবটুকু শক্তি নিয়ে আমরা আসছি। তোমাদের নিগ্রহে, অত্যাচারে, লুণ্ঠনে মৃত মানুষের পদধ্বনি কি শুনতে পাও? ওরাও আসছে। এবার দাঁড়াবো রুখে। আমাদের যতটুকু নিয়েছ কেড়ে তার শত গুণ সুদে আসলে ফিরিয়ে দিতে হবে। আজ মধ্যাহ্নে এই বার্তা আমি রেখে গেলাম। নিশ্চয়ই প্রতিটি মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করবে। নিশ্চয়ই প্রতিটি মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করবে। আমার কোনো ছেলে বন্ধু ছিল না। রক্ষণশীল পরিবারের মেয়ে আমি। মা খালাদের হিতোপদেশ আর বিধিনিষেধ আমার মননে বন্দিত্বের যে শৃঙ্খল পড়িয়েছিল তা থেকে আর বেরোতে পারিনি। জীবনের শুরুটাতে ছিল শুদ্ধতা চর্চার কঠিন অনুশীলন। যখন স্কুলে পড়ি, ছেলেদের সম্পর্কে জ্ঞান দেওয়া হলো আমাকে। ছেলে মানেই বিভৎস ভয়, ছেলে মানেই সর্বনাশ, ছেলে মানে নষ্ট সৃষ্ট, ছেলে মানে কূট সন্ত্রাস। স্কুল ছেড়ে কলেজে যাই, তখন হোস্টেলে থাকি। কক্ষমিতা কুসুম গলা ছেড়ে কবিতা আবৃত্তি করে, উপন্যাস পড়ে পড়ে চোখের জলে ভাসে। মাঝে মাঝে ছেলেদের নিয়ে কথা বলে, আমি বিরক্ত হই। সে হাসে, বলে, সন্ন্যাসিনী হবি নাকি? আরো বলে, আমি কুসুম সুবাস আর সৌন্দর্য ছড়ানো আমার ধর্ম। আমি কোষে সায়েন্স পড়ি, সাহিত্য সংস্কৃতি করার সময় কই। নীরবে আমার ভিতরে মরুকরণ চলছে। সরস্বতী আমার উপর প্রসন্ন ছিল। আমি পরীক্ষায় শীর্ষস্থান পেলাম। বাড়ি থেকে পাত্রের খবর নিয়ে পত্র এলো। আমার হবু বর তো ছেলেই, আজন্মকাল আমার ঘৃণার বস্তু। ছবি দেখে আঁতকে উঠি। তার ছবিতে উন্মত্ত ধর্ষকের মুখ দেখি। রতিপীড়নের বিভৎস ছবি ভাসে আমার চোখে। এক কথায় নাকচ করে দিলাম, আমি কখনোই বিয়ে করব না। দুদিন বাদে সেই ছবির ছেলেটা এসে উপস্থিত। আমরা হলের সামনে একটা দোকানের সামনে বসে আছে। আমার বান্ধবী পরিচয় করিয়ে দিল। আমি ক্রোধান্বিত ছিলাম। লোকটার সম্ভাষণের জবাব দিইনি। আরিফ আবার বলল, স্বপ্নপুরুষ হতে না পারি, আমি ভালো সঙ্গীত হতে পারবো? আমার পিত্তি জ্বলে। ইচ্ছে করলো মুখের ওপর বলে দিই, একটা বাজে লোক, আপনি তো কথা বলতেই জানেন না। বলিনি, আর তাতেই আরিফ মা বাবাকে জানিয়ে দিল আমি রাজি। কোনো কিছু ভাববার আগে আমাদের বিয়ে হয়ে গেল। আমি নিয়তিকে বিশ্বাস করি। ধরে নিলাম আমার ভাগ্য আমাকে আরো শৃঙ্খলিত করেছে। দাসী বৃত্তি আমার ললাট লিখন। দেহ সমর্পণের আগে একবার ভাবলাম আত্মহত্যা করি। সে রাতে আমার বিছানায় ছড়ানো রজনীগন্ধার সমারোহ। বাইরের আকাশ জ্যোৎস্না প্লাবিত। আমি বালিশে মাথা গুঁজে কাঁদি। আরিফ কাছে এসে চুপ করে দাঁড়িয়ে থাকে। সারা রাত আরিফ ঘরে পায়চারি করেছে। মাঝে মাঝে কাছে এসে আমার মুখের দিকে নির্বাক তাকিয়ে থেকেছে। মাথার কাছে টেবিলের গ্লাসে পানি ভরে রেখেছে। সকালে একবার সামনে এসে বলে, ভালো না লাগলে তোমাদের বাসায় দিয়ে আসি। আমি সরসে তার দিকে তাকাই। আরিফ ঘর থেকে বেরিয়ে যায়। আমি ধাতস্থ হলাম। একদিনে 1 বছরের পরিবর্তন হলো আমার। আমি বাঙালি পতি অন্ত প্রাণ বধূ। স্বামী আমার ইহকাল পরকাল। আরিফ বিনার তারে জীবনের সুর তোলে। সে যেমন বাজায়, আমি সেরকম সুরে ছন্দে ধ্বনিত হই। তার অশ্রুত রাগের অন্তর্গত সৌন্দর্য ছিল হিরণময় সুখের অনন্ত উৎসব।
আরিফ আমাকে পাহাড় আর সমুদ্রে নিয়ে গেল। আমি পর্বত আর সাগর দেখি, আর দেখি আমার সামনে দাঁড়িয়ে মহাভারতের অর্জুন। বরং মহাসমুদ্র আর মহাপর্বতের চেয়ে তার অধিক বিশালতা। এই পাথর মানুষটা কখন সজীব শ্যামল প্রাণ বৃক্ষ হয়ে উঠল আমার। ভালোবাসা মানুষের সবটাই বদলে দিতে পারে। মন বলে কিছু নেই, মন বুঝবেই বা কজন? চাই সবার আগে সুঢৌল শরীর। শরীর নিয়ে দুটো কথা বলবার আছে। দেহ সৌন্দর্যের বিপদ তো নতুন কিছু নয়। রূপ কখনো বিড়ম্বনা, কখনো বিপত্তিকর। মা বলতেন এসব, আমি কেয়ার করিনি। বিরক্তিতে, ক্রোধে, কখনো আশঙ্কায় আমাকে শোনাতেন, রূপই তোর কলঙ্ক, এই সমস্ত শরীর জানিস তো সর্বনাশ। আমি আয়নায় গিয়ে দাঁড়িয়ে হাসতাম। তখন সর্বনাশের পথ মারাতে ইচ্ছা করত। ভাবতাম, কবে আসবে এসে নন্দিত কলঙ্ক, কবে বক্ষে জড়াবো আমার স্বপ্ন সর্বনাশ। যেদিন গাড়োয়ান আমাকে জড়িয়ে ধরে, সেদিন বুঝেছি এই শরীরই আমার শত্রুর। গরুর গাড়িতে করে বড়বুকে আনতে যাব, দূরের গ্রামের পথ, দুপাশে শাল কাঁঠালের বন, ছইয়ের ভেতর চঞ্চল চোখে আমি একা। গাড়োয়ানের মুখে আকুল করা সুরের জাদু। ও কি গাড়োয়াল ভাই? পরাণে ঢেউ তুলে এগোতে এগোতে তার পিছনে চলে আসি। সে বুঝতে পেরেছে আমি গানের সুরে পাগল। তার গানের দীর্ঘ লয় বনে অদ্ভুত প্রতিধ্বনি তুলে সুরের ঝর্ণা ধারায় ভেসে যেতে থাকে চারদিক। তার সাথে এই নির্জন বুনো পথে কণ্ঠ মেলাই। অকস্মাৎ পিছন ফিরে সে আমায় জড়িয়ে ধরে। আমার বুক, মুখ আর ঠোঁট তার উদ্ভ্রান্ত বিচরণ। বিরক্তি আর ভালো লাগার মিশ্র অনুভবে ঘোর লাগে। তারপর ধাক্কা দিয়ে সরিয়ে দিই তাকে, বলি, বড় বুকে সব বলে দেব, তোর কত সাহস। চলমান গাড়িতে সে লজ্জায় নত হয়ে কাঁপছে। কাঁচা সড়ক ধরে নির্দেশ ছাড়াই চলছে গরুর গাড়ি। হঠাৎ পিছন ফিরে গাড়োয়ান জোর হাতে বলে, আপু, আমারে মাফ কইরা দেন। এ কথা কইলাম কয়েন না কাউরে, আপনার পায়ে ধরছি। কণ্ঠে এক অদ্ভুত মায়াঘরের অসহায় সমর্পণ। আমি শুধু বললাম, স্বভাবটা পাল্টে ফেলিস। সেই প্রথম স্পর্শে লেগেছিল দহন চঞ্চলতা। দেহ মনে জেগেছিল ভালো লাগার দোলা। কিশোরী বেলা ছিল পথ হারানোর খেলা। তখন রেখেছি আমার সকল দুয়ার খোলা। নিকট সম্পর্কের লম্পট আসে অসতর্ক মুহূর্তে। একদিন লালসার থাবায় করে বৃশ্চিক আদর। সেও শরীরের দোষ, প্রতিবাদহীন মেনে নি। এলো বানের জলের গতি নিয়ে ভয়াবহ সুন্দর আমার প্রেম, আমার আকাশ ভরা আলো। মহাস্রোতে ভাসিয়ে নেবার সীমাহীন ভালোবাসা। তখন হৃদয় নাচে নিরন্তর, উদ্দাম বাধাহীন। সর্বনাশের অলি গলিতে পথ হাঁটি নির্ভীক। পৃথিবীর সকল যুবকের মন নিয়ে কেড়ে একে একে খুলে ফেলি শরীরের সব পদঘাট। তখন যৌবন জোয়ারে চলে চাঁদের সংলাপ। তারাদের ভিড়ে আমি কেবলই পূর্ণ শশী। একদিন প্রেম হলো নিছক ভোগের খেলা, যেন উন্মত্ত নেশার বিভৎস মাদক। বন্ধু হলো আদিম আহ্লাদের নৃশংস লোলুপতা। ক্ষুধার্ত নেকড়ের চাই সজীব রক্ত। শরীরে নিতে অক্ষম, আর পারি না, এ যে অত্যাচার। অনীহায় প্রেমিকের অসন্তোষ বাড়ে। আমিও সুযোগ বুঝে জবাব দিয়ে দিই। ঘোর আধার নামে আমার জীবনের পথে একুল ওকুল দুকুল হারিয়ে মৃত্যুর ঠিকানা খুঁজি। সুযোগটা নিল আমার জ্ঞাতি ভ্রাতা।
তুলে নেয় তার বাড়ি, বলে সব তোমার। সে রাতেই আমাকে গ্রাস করে অজগরের মতো, বলে তোর শরীর আমায় পাগল করে। জানি তার ঘরে আছে সমস্ত বউ, 3 সন্তানের পিতা, প্রতিষ্ঠিত সমাজকর্মী। আমি কাঁদি, বলি তুমি পারলে দাদা, পারলে আমায় জাহান্নামে নিয়ে যেতে। এক রাতে নিরুপায় আমি পালিয়ে বাঁচি। তুমি এলে সব জেনে প্রদীপ্ত সূর্যের মতো, তুলে নিলে কীটদষ্ট নষ্ট কুসুম। তোমার কাছে রূপানল আর শরীরের গল্প বলি। তোমাকেও কি মোহগ্রস্ত করেছে আমার শরীর, নাকি করুণা করে নিয়েছ আমাকে? নিরুত্তর তুমি। আমার গল্প শেষ হয় না। ঝরে যায় লাউয়ের গর্ভিণী সাদা ফুল, সবুজ পাতার পাশে পুষ্প পুরুষ লকলক জৌলুসে বাঁচে। তুমি বলতে পরাগয়ন চাই। তোমার হলুদাভ মুখের দিকে তাকিয়ে জানতে চাইতাম পরাগয়ন কি। লজ্জায় রাঙা হতো মুখ, তবু বলতে ছেলে ফুল আর মেয়ে ফুলের মিলন। এখন সময় ভালো না, এখন দুঃসময় রাত কাটে, এখন যুদ্ধে যুদ্ধে দিন যায়, মৃত্যুরা অকস্মাৎ ঘরে আসে। অযাচিত প্রেম বলে ফিরিয়ে দিই। রাতের জ্যোৎস্না, দিনের আলো অসহ্য লাগে। সবজি বাগান ভরে গেছে হলুদ কুমড়ো ফুলে, কচি লাউয়ের ডগায় পরাগায়নকৃত ফলবতী ফুল অদ্ভুত সাদা, তোমার শরীরের মতন। বাতাসের সাথে পাল্লা দিত আমাদের স্বাধীন দিনগুলো। তোমার ঠোঁটের জলবতী মেঘ রোদ হয়ে শুষে নিতাম। এখন তোমার ফুসফুসে দূষিত কদম্ব, এখন প্লাস্টিকে মোড়ানো তোমার শরীর। কাছে যাওয়ার সুযোগ নেই। একে তো আমি বেগানা পুরুষ, তার উপর উদ্ধত করো না। যন্ত্রে বাঁধা যন্ত্রণার দেহে নিঃশ্বাসের কষ্ট। প্রতিদিন মরে যাও, প্রতিদিন জীবন নিয়ে ফিরে আসো। তোমার প্রিয় লাউ ফুল, খোঁপায় গোঁজার রক্তিম কুমড়ো পুষ্প, গুচ্ছ নীল শিম আর হলুদ ঝিঙে ফুলের মখমল প্রেম ইচ্ছে করে রেখে আসি তোমার কাছে। যদি চোখ খোলো, যদি ঘ্রাণহীন ফুলের নরম পাপড়ি হঠাৎ চোখে পড়ে, মনে করো আমাদের কথা। এখন ভালো নেই ফুল পাখি নদী, ভালো নেই স্বজন হারা বিদীর্ণ হৃদয়। নিঃশ্বাসের কষ্টে এখন ধুঁকছে প্রকৃতি। যদি অবধারিত মৃত্যুর মুখ দেখো, তবে মৃত্যুকে বলো এ তার নিষ্ঠুরতার স্বেচ্ছাচার, হিংসুক হৃদয় হিংস্র হয়ে ওঠার প্রবৃত্তি। প্রিয়জনের ভালোবাসা নিয়ে মৃত্যু হোক মহিমান্বিত, শুভ হোক মঙ্গল প্রার্থনায় আমাদের নির্ধারিত প্রস্থান। এখন বিপন্ন পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এখন ছায়ার মতো অভিশাপ ঘুরে চারপাশে। ভালোবাসা দূরে ঠেলে মৃত্যু আসে, মৃত্যু আসে, মৃত্যু আসে। হে মানুষ, জেগে ওঠো, ঠেকাও এ মৃত্যু। হে মানুষ, জেগে ওঠো, ঠেকাও, ঠেকাও এ মৃত্যু। পুরুষের নষ্ট চোখের কদর্য দৃষ্টি মারিয়ে ওরা 2 পায়ে নাগরিক ধুলো তুলে ফিনফিনে ওড়নার প্রান্ত নামে বুক ছুঁয়ে। আমি পিছন থেকে ডাকি, শুনুন। ওরা 4 জন একযোগে ফিরে তাকায়। এই যে বাংলা, আপনাকে বলছি। ঘুরে দাঁড়িয়ে বাংলা সাহিত্যের মেয়েটি চোখ বড় করে। চেনেন আমাকে? চিনি।
ওদের যেতে বলেন। এই যা তোরা, হাত ইশারায় ওদের বিদায় করে। আমি কাছে চলে আসি। মেয়েটি বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে, কেমন চেনেন আমাকে? মানুষ গোলাপকে যেমন চেনে। আমার উত্তর তার পছন্দ হলো না। কি বলবেন বলেন? আমি সামনে হাত বাড়িয়ে দিই। চলুন হাঁটতে হাঁটতে বলি। তক্ত বিরক্ত কণ্ঠে শোনায়, অত সময় নেই। আচ্ছা, কি ভেবেছেন আপনি? চেনা নেই, জানা নেই, ডাকলেই তার সঙ্গে কথা বলতে হবে আমার? আমি হাসি, বলি, চিনি তো আপনাকে। মেয়েটি নিষ্প্রাণ নিস্তরঙ্গ, বলে, কেমন করে? আমরা টিএসসির মোড়ে দাঁড়িয়ে। বলি, গোলাপের প্রতিটি পাপড়ি খুলে খুলে দেখেছি। ভেতরটা প্রাণহীন, শুধুই এক পিণ্ড মাংস। মেয়েটি এবার অবজ্ঞার মতো করে বলে, ক্লাসের এক কোণায় আমি দেখেছি আপনাকে। রোজ একই জায়গায় বসেন, মনোযোগের সঙ্গে নোট নেন, আর এই একটা শার্ট প্যান্ট পরে আসেন। আমি না হেসে পারি না। সেও দেখেছি, নজর এড়ায়নি। তবে না, আরও একটা শার্ট আর একটা প্যান্ট আমার আছে, বদলে বদলে পরি। আপাতত বস্ত্র কষ্টে আছি, টিউশনিটা জমছে না। তার বিরক্তি তখন চরমে, বলে, তারপরেও আমার পিছু নিয়েছেন? সাহস আছে বটে। ক্রুদ্ধ সাপের মতো ফস করে ওঠে। ক্লাসে কত ছাত্র বলেন তো? 200-250। হ্যাঁ, ওরা প্রত্যেকেই আমার সঙ্গে কথা বলতে পারলে খুশি হয়। মাথা নাড়িয়ে সহাস্যে বলি, জানি। মেয়েটির কণ্ঠে উদ্ধত্ত আর বিদ্রূপ, কণ্ঠে বিষে ভরা হুল। ক্লাসের বাইরে অনেকে আছে, শিল্পপতি, নামকরা খেলোয়াড়, সিনেমার নায়ক, সমাজের উঁচু স্তরের বাসিন্দা। ওরা আমার সঙ্গে কথা বলতে পারলে ধন্য হয়। মাথায় ঢুকেছে কিছু? আপনি নিশ্চয়ই তাদের চেয়ে বিশিষ্ট নন। আমি নিরুত্তাপ জবাব দিই, তা ঠিক। তবে কারোর সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে এইভাবে কথা বলেন না আপনি। আমার সঙ্গে বলছেন। সে আমার অনুগ্রহ, আবার কটাক্ষ। তার চোখ লাফায়। এই বিশেষ অনুগ্রহটি আমার অর্জন। তাহলে এই নিয়ে সন্তুষ্ট থাকুন। এবার দয়া করে পথ ছাড়ুন তো। চলে যেতে উদ্ধত হয় সে। ঠিক আছে লাবণ্য, আপনি যেতে পারেন। লাবণ্য পেলেন কোথায়? হেসে ফেলে আবারও, তাচ্ছিল্যের হাসি। আমি দিয়েছি আপনার নাম। এই না বলেছিলেন আমাকে চেনেন? নামটাও তো জানেন না দেখছি। চিনি। চেনেন না, মোটেই না। আপনি পাগল। আমি 2 হাত প্রসারিত করে তাকে দেখাই, বলি, এই করতলের মতো চিনি আপনাকে। আমার চোখের দিকে তাকায় লাবণ্য। তার চোখে মেঘনার বুকের অসীম গভীরতা, রোদের আভায় ঝকঝকে মুখে সোনালি বৈভব, চোখের চারু পাতায় কাশফুলের কম্পন। আমি নিষ্পলক মেরু বেদুইন, তার কাছে নিশ্চিন্ত দুর্বিনীত। হঠাৎ স্বাভাবিক হয় বলে, করতল চেনেন সত্যি? তার অসংখ্য রেখাগুলোর কতটুকু জানেন? দ্রুত পথ হাঁটে লাবণ্য। আমি পশ্চাৎপদ এগোই, বলি, দেখা করার জন্য দামি গাড়ি পাঠাতে পারবো না। মহিলা মঞ্চে ওথেলো চলছে, কাল যদি আসেন নাটক দেখব। লাবণ্য নাটক দেখতে গেছিল। একটা ছেলের হাত ধরে আমাকে একবার দেখে না দেখার ভান করেছে। আর কোনো দিন ওই ছেলেটাকে তার সঙ্গে দেখিনি। দেয়াল পত্রিকায় লাবণ্য নাম দিয়ে আমি একটা কবিতা লিখি। তার কথাগুলোই লিখেছিলাম। পরদিন ক্লাস শেষ করে বেরুবার মুখে বলল, আমি টুসি, লাবণ্য না। টুসির সঙ্গে অনেক কথা হয়। সাগরের বিপুল ঢেউ আছড়ে পড়ে আমার পায়ের কাছে। তার ধনী বন্ধুরা আমাকে শাসিয়ে যায়। সূর্যের প্রভা যতই উজ্জ্বল হোক, সে আগুন। আলো ভেবে হাত দিলে হাত পড়ে। টুসি নির্দ্বিধায় বলে, ওরা আমার বন্ধু নয়, নখের যোগ্যও নয়। আমি বিস্মিত হই, জিজ্ঞেস করি, আর আমি? তার 2 চোখে 2টি খয়েরি চাঁদ নাচে।
তাকায় টুসি আমার চোখে, বলে, তুমি আমার করতল, যার সবটাই আমি চিনি। টুসির বিয়ে হয়ে গেল। বিয়ের কার্ড হাতে নিয়ে বলেছিল, তুমি আমার অন্য ভুবন, ঠাঁই দিও, করুণা করো, ঊর্ধ্বে তুলে করো পুট, এই দেখো শক্ত করে ধরেছি প্রেম। টুসি সেদিন কেঁদেছিল। ওরকম করে কাউকে কখনো কাঁদতে দেখিনি। 5 বছর আর কোনো কথা নেই, নেই কোনো যোগাযোগ। ওদের বাড়ির কাউকে চিনি না আমি। এখনো মেসে থাকি আমি অর্থ আর বস্ত্র কষ্টে। ত্রিমাসিক দারিদ্র্যের সঙ্গে বসবাস। টিউশনিটা জমেনি। অথর্ব বাউন্ডুলের তকমা নিয়ে পথের মানুষ। খবর পেলাম টুসির বাচ্চা হবে। তবে মুমূর্ষ এখন হাসপাতালে। ছুটে যাই, দোতলায় কেবিন নম্বর 5। দেখে মনে হলো তার বাবা, সফেদ ভদ্রলোক, মুখের আদলটি টুসির। ভেতরে যাওয়ার অনুমতি মেলেনি। তিনি জানতে চাইলেন তাকে কীরকম চিনি। আমি হাত মেলে বলতে চাইলাম, করতলের মতো চিনি। না, বলিনি। স্বয়ং ঈশ্বর বাধা দিলেন। এলেন মন্ত্রীপুত্র। ভ্রু কুঁচকে তাকান আমার দিকে। টুসির বাবা পরিচয় করিয়ে দেন। একসঙ্গে পড়তো, দেখতে এসেছে। দেখা তো হবে না। আর এসব মেয়েলি রোগ দেখতে হাসপাতালে ছুটে এসেছেন। মন্ত্রীতনয় পারেন তো ঘাড় ধাক্কা দেন। আমি টুসির বাবার হাতে 2টি কবিতার বই দিই। টুসি কবিতা পছন্দ করে, এগুলো ওর জন্য। এক টানে বই দুটো কেড়ে নেন ক্রুদ্ধ যুবক। আগামীর দেশ শাসক গর্জে ওঠেন, এই কবিতাই ওর রোগ, জান নিয়ে সব। আমি স্তম্ভিত হই। তর্জনী তুলে মন্ত্রীর চেয়েও রুক্ষ কণ্ঠে বলেন, জান কখনো যেন না দেখি আর। আন্দোলনে টাল মাটাল দেশ। তখন সবে স্কুল ছেড়েছি। চারদিকের জনসভায় গণজোয়ার, জনতার উচ্ছ্বাস, রাজপথে জয় বাংলা আর শেখ মুজিব ধ্বনি। নিদ্রাহীন জনতার মিছিলে গলা ফাটাই, কথায়, কবিতায়, গানে স্বাধীনতার দাবি তুলি। নেতাকে তখনও দেখিনি, শুধু তার ত্যাগ আর সংগ্রামের কথা শুনি। একদিন মানুষের ঢল ভেদ করে তার কাছে যাই। দুর্ভেদ্য প্রাচীর তুলেছেন নেতা কর্মীরা চারপাশে। আমার সামনে এক দীর্ঘকায় সুপুরুষ, তার পরনে দুধ সাদা পাজামা পাঞ্জাবি, উল্টো করে সিঁথির ভাঁজে মাথা ভর্তি চুল। গ্রিক বীরের মতো সমুন্নত মস্তকে তাকালেন। তার চোখে স্বপ্নের মোহনীয় আলোর ঝিলিক, বজ্রের মতো গম গম করা মেঘগম্ভীর কণ্ঠ। পৃথিবীর সব থেকে উজ্জ্বল হীরকের দ্যুতি তার সর্বাঙ্গে। মানুষ এত সুন্দর হয় কখনো, না হতে পারে? বিস্ময়াবিষ্ট আমি বিমোহিত হই, শিহরিত হই, আন্দোলিত হই। তারপর রমনার রেসকোর্স ময়দানে শুনি সৃষ্টির উন্মাদনায় বোনা কালজয়ী বাণী। অনুপম শব্দের দোতনায় সে এক শ্রেষ্ঠ কবিতা। কখনো বজ্রধ্বনি, কখনো তরঙ্গায়িত জলের উচ্ছ্বাস। তার কণ্ঠে উঠে আসে 23 বছরের করুণ ইতিহাস, বাঙালির রক্ত দিয়ে রক্তরঞ্জিত হওয়ার ইতিহাস। আর তাতে আমাদের প্রতি অমোঘ নির্দেশনা। ছেলেবেলায় বারবার পড়েও একটি কবিতা মুখস্থ হতো না। তার ভাষণ একবার শুনেই কণ্ঠস্থ হয়ে গেল। সে এক স্বপ্ন জাগানিয়া কবিতা। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। নেতাকে দেখলাম হাত উঁচিয়ে তর্জনী নাড়িয়ে আমাদের ইচ্ছে কথা বলে গেলেন। স্বপ্নের পাখিরা আকাশে মেলে ডানা, হঠাৎ আমার মধ্যে খুঁজে পাই তাকে। হয়ে গেছি কখন এক শেখ মুজিব,
লক্ষ লক্ষ জনতার সামনে বক্তৃতা দিই, বুকে প্রজ্বলিত আগুন নিয়ে সারা বাংলা ছুটে বেড়াই। চুল উল্টানো সিঁথি তুলি আমার মাথায়, সাদা পাজামা পাঞ্জাবি পরে তার মতো পা ফেলি, বজ্র হুঙ্কারে বলি, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। যেদিকে তাকাই শুধু শেখ মুজিব, প্রতিটি বাঙালির এক দেহ, এক প্রাণ। পুরো বাংলাদেশ হয়ে ওঠে শেখ মুজিবুর রহমান। ৭১-এর প্রতিটি দিনে, প্রতিটি মুহূর্তে তার অস্তিত্ব সবখানে। রাত গভীর হলে ঘরে ফিরে তাকাই আয়নায়, দেখি বঙ্গবন্ধুর ধীরোদাত্ত প্রতিকৃতি। দেবতার মতো এগিয়ে এলেন অসম্ভব স্পর্ধার পূর্ণ আভিজাত্য নিয়ে। তার মুখে ছড়িয়েছে বিকেলের রোদের নম্রতা, গোলাপের চুম্বনে সিক্ত তার ঠোঁট। স্বচ্ছ আকাশের সাদা মেঘ জমেছে পরিধেয় বস্ত্রে। জনতার মুহুর্মুহ উচ্ছ্বাসে, তার বাণী ঈশ্বরের স্পর্ধায় এলো হিরণ্ময় আবেগের অবিনাশী ঘোষণা, যার জন্য বাঙালি সহস্র বৎসর কাল অপেক্ষা করছে, অপেক্ষা করছে, অপেক্ষা করছে। চোরে বাটপারে ভরে গেছে এ দেশটা, মজা লোটে লোটেরা খুঁজে তার শেষটা। চোরেদের দাপট দখল দেখি স্বাস্থ্যে, স্বরূপ বদলায় তাদের সাধু সাজতে। তেমনি বসে আছে একদল শিক্ষায়, ব্যস্ত তারা দুর্নীতির কৌশল বিক্ষায়। ও সায়ায় দুর্নীতির আজ সীমা নাই, করে সব মিলে মামা শালা দুলা ভাই চোরের ঘাঁটি বিদ্যুৎ আর জ্বালানিতে। সক্রিয় তারা উপর থেকে তলানিতে। রাজুকের দুর্নীতি চলে রাত ভোর, দেবতা সেজে আছেন কিছু ঘুষখোর। বড় বড় ব্যবসায়ী জননেতা আমলা, রাষ্ট্রীয় আম দুধে ভরে নেন গামলা। অফিসের অফিসার দুর্নীতিতে মগ্ন, পেয়েছে মালামাল লুটের মহালগ্ন। রাষ্ট্রের মাল সমুদ্রে ঢাল, বাধা নাই, ভাবে এসবের মালিক তো আমরাই। নয় উত্তম আমাদের গণমাধ্যম, সাংবাদিক কখনো মানুষের জম। ধনীদের অর্জনেও ধনসম্পদ সব চলেছে বিদেশে পাচারের উৎসব। আমি অতি নগণ্য, জানি না অত তথ্য। মানুষের নানা কথা নয় কি তা সত্য? ভোগক্লিষ্ট অভাজন কেউ কেউ বলে, অর্থে নাকি বিচারক বেচা কেনা চলে। পুলিশদের পরিশ্রম কত রাত দিন, বীর সেনাদের আত্মত্যাগ সীমাহীন। তাদের কেউ কেউ মগ্ন অসৎ কাজে, রক্ষক নীরবে নির্জনে ভক্ষক সাজে। দেশের সেরা নামকরা ইঞ্জিনিয়ার, দুর্নীতির শীর্ষে উঠে গেছে নাম তার। বুদ্ধিজীবী ও নত জানু স্বার্থের পায়, চোরের দুর্নাম আজ সজ্জনের গায়ে। শহরে বেড়ে গেছে খুন, গুম, ধর্ষণ, আইনের ফাঁকে অসহায় জনগণ। লম্পট লুটেরা আজ হিংস্র তস্কর, সর্বত্র ছড়িয়ে তাদের লোক লস্কর। অর্বাচীন অনায়াসে চলায় সন্ত্রাস, ভয়ে মানুষের নিরুপায় বসবাস। নিরীহ জনতা আজ নিদারুণ ফাঁদে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। শিক্ষক, ডাক্তার, সম্মানিত মহাজন লোভের ফাঁদে বিবেক বর্জিত হন। এমন সুন্দর এই দেশ, এই মাটি, তার সন্তান হবে হীরার মতো খাঁটি। এদেশে জন্মেছেন বঙ্গবন্ধু ভাসানী, এখনো শুনি তাদের স্মরণীয় বাণী। সোহরাওয়ার্দী,
আর শেরে বাংলার উজ্জীবনের মন্ত্রধ্বনি বারংবার। তাদের সোনার বাংলাদেশে আজ যত্রতত্র ঘুরে দুর্বৃত্ত দুর্নীতিবাজ। ভয় নেই, বয়ে যা কন্যায়ের বন্যা, আমাদের রয়েছেন বঙ্গবন্ধু কন্যা। তার পাশ থেকে দুষ্ট কীট সরা বই, বাংলা আবার সৎ মানুষে ভরা বই। যারা সাধুর বেশে অন্যায় মিশে আছে, শেষ বার্তাটি পৌঁছে দিই তাদের কাছে। এখনই শুদ্ধ হয়ে ন্যায়ের পথ ধরো, ধর্ম বর্ণ জাতি মিলে দেশটাকে গড়ো, নইলে তোমাদের পাঠাবো জাহান্নামে। কোটি বাঙালি জেগেছে স্রষ্টার নামে। শহরে বেড়ে গেছে খুন, গুম, ধর্ষণ, আইনের ফাঁকে অসহায় জনগণ। হিংস্র তস্কর আজ লম্পট লুটেরা, সর্বত্র ছড়িয়ে তাদের লোক লস্কর। অর্বাচীন অনায়াসে চালায় সন্ত্রাস, ভয়ে মানুষের নিরুপায় বসবাস। নিরীহ জনতা আজ নিদারুণ ফাঁদে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।